আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে প্রথমে দেখো শ্বসনে শ্বাসতন্ত্রের ভূমিকা, এটা নিয়ে একটু বলি। খুব কঠিন কিছু না। শ্বসনে শ্বাসতন্ত্রের মধ্যে কিছু হিমোগ্লোবিন, হ্যাঁ, শ্বাসতন্ত্রের ভূমিকা। এটাও কিন্তু সিরিজ হিসেবে আসছে, হ্যাঁ, এটাও সিরিজ হিসেবে পরীক্ষা আসছে। দেখো কোন কোন বোর্ডে আসছে। বরিশাল বোর্ড 23 সালে আসছে, দিনাজপুর বোর্ড 23 সাল, আর রাজশাহী বোর্ড 15 সাল। তার মানে এটা সহজ, কিন্তু এটা আসছে। দিছে বললাম রাজশাহী বোর্ড 15 সাল। রাজশাহী দিয়ে বলছে আমাদের স্যার ওই যে সম্মিলিত, হ্যাঁ, এখন তো সম্মিলিত হবে। হ্যাঁ, এখন সম্মিলিত পরীক্ষা কোশ্চেন কঠিন হবে স্যার। একটা কোশ্চেন করতে বাংলাদেশ, হ্যাঁ, একটা কোশ্চেন করে বাংলাদেশ পাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো লেগেছে। দেখো শ্বসনে শ্বাসসংযোগের ভূমিকা। শ্বাসসংযোগ মানে কি, যে যেই রঞ্জক উপাদানটা, যেই রঞ্জক বলতে হিমোগ্লোবিন তো আসলে লাল, তাই না? হ্যাঁ, তাহলে হিমোগ্লোবিন এটা কি একটা রঞ্জক পদার্থ না? হিমোগ্লোবিনটা, তাই না? হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ। তো লোহিত কণিকার মধ্যে বেশ বড় সড়ো একটা থাকে, এটাকে আমরা বলি হিমোগ্লোবিন। এইটা একটা রঞ্জক, প্রোটিন জাতীয় উপাদান, কিন্তু রঞ্জক। তো যেহেতু এটা রঞ্জক, কিন্তু এই রঞ্জকটা কি করে? শ্বাস ধরে রাখে, শ্বাস ধরে রাখে। অনেকে বলে যে হিমোগ্লোবিন শুধু অক্সিজেন পরিবহন করে, এরকম মনে করে। তা তো না, তাই না? হিমোগ্লোবিন দুটাই পরিবহন করে, ঠিক না? হিমোগ্লোবিন দুটাই পরিবহন করে, অর্থাৎ অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এখন হিমোগ্লোবিনের আলিমের বই এরকম ভাবে একটা দেয়া আছে, যদি একটা এরকম একটা অক্সিজেন যুক্ত হয়, এখানে সবসময় যে চারটা যুক্ত হবে এমন কিন্তু না। সে সাধারণত চারটা নিয়ে থাকা পছন্দ করে, কিন্তু যখন এই দিয়ে দেয়, তো এখন তুমি পাহাড়ি অঞ্চলে কোথাও উঠতেও শ্বাসকষ্ট হচ্ছে, সেই সময় তো সে আর কি সবগুলাতে রাখতে পারে না। কারণ ওই রক্তের মধ্যে তো 100 মার্কারি পারদ সবসময়, রক্ত রসে সবসময় 100 মার্কারি পারদ অক্সিজেন থাকতে হবে, এটা নিয়ম। তো তখন অটোমেটিকলি এই অক্সিজেন গুলা তোমার যেগুলা ধরো বসে গেল, আর রক্ত রসে যারা আছে সেটাও কিন্তু টেনে নিবে না, এখানে উঠবে না, কারণ রক্তের ভারসাম্য নষ্ট হবে। তো এই জন্য চারটা আছে, কিন্তু সবসময় যে এটা এরকম থাকবে তা না। তাহলে এটার চেহারা এরকম হতে পারে, অক্সিহিমোগ্লোবিন যেটা, আবার এটার চেহারা এরকম হতে পারে যে হিমোগ্লোবিনের সাথে ধর দুইটা অক্সিজেন যুক্ত হলো, তাহলে এটা হয়ে গেল হিমোগ্লোবিন O4। এইভাবে করে কিন্তু হিমোগ্লোবিন O6 হিমোগ্লোবিন O8 অক্সিজেন 8। তো চারটা মানে কিভাবে, এখানে একটা থাকলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনের সাথে 8 এইভাবেও থাকতে পারে, মানে এইভাবেও এর গঠন দেওয়া যেতে পারে। সবসময় যে এরকম গঠন হবে তা না, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। এটা আলিমের বই এরকম চারটা চার্ট দেওয়া আছে আলিমের বই, হ্যাঁ, মানে 4 রকম অবস্থা, অক্সিহিমোগ্লোবিনের 4 রকম অবস্থা। তাহলে এটা হলো অক্সিজেন থাকার জায়গা। কিন্তু লাল রঞ্জক যেটা, সেটা তো আসলে একটা প্রোটিন, তাই না? সেটা হলো হিমোগ্লোবিন প্রোটিন। প্রোটিনের সাথে আমরা জানি অ্যামিনো গ্রুপ সবসময় থাকে, যেহেতু গ্লোবিন অ্যামাইনো অ্যাসিড, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, তাহলে এখানে হচ্ছে অ্যামিনো গ্রুপ থাকে। তাহলে এটা আবার লিখতে হবে বিক্রিয়া সহ, যে এটা কিভাবে থাকে, যে এখানে একটা, এখানে এইভাবে থাকে, আর এইভাবে। এখন এটাকে তুমি এইভাবে দিলেও কোনো সমস্যা নাই, যে এর যে উপরে দিলে H, নিচে দিলে এটাতে কোনো সমস্যা নাই, এইভাবে যেভাবে বসে দেখানো যাবে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলবো কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন মানে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো মানে কার্বা অ্যামিনো, মানে কার্বন ডাই অক্সাইড যখন অ্যামিন গ্রুপের সাথে থাকে তখন এর নাম হয় কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বন ডাই অক্সাইড যখন অ্যামিন গ্রুপের সাথে থাকে তখন এর নাম হয় কার্বামিনো হিমোগ্লোবিন। যদি অ্যামিন গ্রুপের সাথে আছে তো এই জন্য এরকম নাম হয়েছে। তাহলে এই অবস্থায় পরিবহন হতে পারে। তাহলে এই দুইটাই হলো মূল কথা বর্ণনার। এখানে কিন্তু এটা খুব বড় কিছু লেখার ইয়া নাই, তুমি নিজের ভাষায় লিখতে পারো হিমোগ্লোবিনের আয়রন অংশে 4টা অক্সিজেন ধরে রাখতে পারে,
তাহলে সেইটা এরকম হতে পারে, এটা একটা বিক্রিয়ার সাথে দেখালে এরকম হতে পারে। আর হচ্ছে এখানে কিন্তু লোহিত গুণের কথা বলবো না, যেহেতু এটা শ্বাস সংযোগের ভূমিকা বলছে। লোহিত গুণের এখানেও তো কার্বন ডাই অক্সাইড থাকে, তাই না? তো এর মধ্যে তো অক্সিজেন থাকে। লোহিত কণিকার রক্ত রসে অক্সিজেন ঢুকে না, অক্সিজেন ঢুকে ওই যে একটা বড় ছবিতে দেখালাম বিশাল বড় একটা, তাই না? তো তাহলে লোহিত কণিকার মধ্যে এই রক্ত রসে অক্সিজেন থাকে, এখানে কার্বন ডাই অক্সাইড থাকে, সেগুলো কিন্তু এই বর্ণনায় আনা যাবে না, তাই না? এই বর্ণনায় শুধু হচ্ছে এইটুকের বর্ণনা দিতে হবে। এইটুকের মধ্যে দুইটা কাহিনী, একটা হলো অক্সিজেন ঢুকবে আয়রন অংশের সাথে, অর্থাৎ আয়রনের ঠিক এরকম থাকে আয়রন, তো মনে করো আয়রনটা এরকম ভাবে থাকে, এখানে আয়রন কিন্তু এরকম থাকে, এরকম থাকে, তখন এখানে একটা অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন যুক্ত হলে তখন এখানে একটা ইলেকট্রনও যুক্ত হয়, তখন এটা ফেরাস অক্সাইড হয়ে যায়, মানে এটা কিন্তু এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, বুঝছো? তখন এটা অক্সিহিমোগ্লোবিন হয়ে যায়। তো এখানে অক্সিজেন যখন ঢুকে এখানে একটা ইলেকট্রনও ঢুকে, অক্সিজেনটা ফেরাস অক্সাইড, মানে ফেরাস অক্সাইড অবস্থায় থাকা, এটা হলো অক্সিহিমোগ্লোবিন। ফেরাস অক্সাইড অবস্থায় থাকা, এটা হলো অক্সিহিমোগ্লোবিন, বুঝতে পারছো? মানে এখানে যদি আয়রন অবস্থা না থাকতো, ফিরিক অবস্থা না থাকতো, মানে জারিত অবস্থা যদি না থাকতো, তাহলে তো নিতে পারতো না কাউকে, অক্সিজেন নিতে পারতো না, ওর তো জারিত অবস্থা থাকতে হবে, তাহলে নিতে পারবে, তখন নেই। আবার যখনই ছেড়ে দেয় তখন আবার কি, আবার হলো এখন ধরো ফেরাস অক্সাইড আছে, তাই না? বিজারিত অবস্থা, এটা কি বিজারিত অবস্থা, যেহেতু অক্সিজেন ধরছে, ইলেকট্রন ধরছে, বিজারিত অবস্থা। বিজারিত অবস্থায় ছেড়ে দেয় না ইলেকট্রন, তাহলে যখনই অক্সিজেন ছেড়ে দিবে তখন এটা আবার আগের মতো এরকম হয়ে যাবে, আবার ধরার জন্য রেডি হয়ে বসে আছে, এরকম। এইভাবেই চলছে আর কি আমাদের রক্তের মধ্যে কাহিনীটা, ঠিক আছে? যদি আমরা কিছুই জানি না আমাদের মধ্যে কি ঘটছে না ঘটছে আমাদের শরীরে, তাই না? কত রকমের বিক্রিয়া ঘটছে, জিনের মধ্যে কত রকমের বিক্রিয়া ঘটছে, তাই না? পরিপাকতন্ত্রের মধ্যে কত রকমের বিক্রিয়া ঘটছে, সব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু বেঁচে আছি, ঠিক না? আমাদের বেঁচে থাকার পিছনে আমাদের বিন্দু পরিমাণ হাত নাই, কিন্তু আছে বিন্দু পরিমাণ হাত, বিন্দু পরিমাণ হাত নাই। এক মুহূর্তের মধ্যে আল্লাহ চাইলে রক্তের ব্যালেন্স নষ্ট করে দিতে পারে না? আমাদের হাত আছে, আমরা ঠিক করতে পারবো না। অনেক সুস্থ মানুষ দেখা গেছে রক্তের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে সে কমে চলে গেছে, অনেক সুস্থ মানুষ এরকম ঘটনা আছে, এরকম কেস আছে, বুঝছো? রক্তের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। রাজশাহী মেডিকেলে মানে আমার স্টুডেন্ট আছে, তো ওরা বলে ইমার্জেন্সি সমস্যা, সুস্থ মানুষ কোনো রোগ শোক নাই, হঠাৎ রক্তের ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, বুঝছো? যে কমায় চলে গেছে, আর কমায় চলে যাওয়া মানেই হলো যে কমা, তারপরে তো দাঁড়িয়ে হবে নাকি, কমার পরে দাঁড়িয়ে হয়ে যায়, মানে শেষ, বুঝছো? আর কিছু নাই। মানে তার মানে কি আমরা যে বেঁচে আছি এটা মানে মানে সম্পূর্ণ আর কি আমাদের স্রষ্টার উপরে নির্ভর করছে। তিনি খালি একটু যদি মনে করে যে আমি আর একটু দেখভাল করবো না, তোর রক্তে কি হচ্ছে না হচ্ছে আমি ওটা খেয়ালই রাখবো না, তাহলে আমরা কিন্তু শেষ, তাই না? তা আল্লাহ আমাদেরকে পরিচালনা করছে বলে আমরা বাঁচে আছি। একটু যদি খালি মানে আল্লাহর কুদরতি চোখটা একটু সরাই নাই, রহমতের চোখটা সরাই নাই, তাহলে কারণ কেউ না কেউ তো প্রত্যেকটা ফ্যাক্টরি কি ইয়ে থাকে না, প্রত্যেকটা ফ্যাক্টরি চালানোর জন্য তো কেউ না কেউ থাকে, তাই না? তা আমাদের বিশাল বড় ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি চালানোর জন্য তো বড় রকমের মালিক থাকা লাগবে নাকি, ঠিক না? এই তাহলে এখানে এই কথাগুলাই বলা আছে, বুঝছো? খুবই ছোট্ট করে বলা আছে এটা। হ্যাঁ বলো কি? ক্লোরোক্লোরিন কোথায় আছে, কত নম্বর? ও উপরে, ও আচ্ছা, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ক্লোরোস মানে সবুজ, ক্লোরোস মানে সবুজ, হ্যাঁ। তো কিছু কিছু শ্বাস সংযোগ থাকে, সবাই যে তোমার লাল হবে এরকম না আর কি, হ্যাঁ। কারো কারো তো সবুজ হয় কিছু কিছু প্রাণীদের, এই জন্য বলছে ক্লোরোক্লোরিন, মানে সবুজ বর্ণের যদি হয় আর কি, হ্যাঁ। যেমন এই যে হেমিরিথ্রিন, এটা হলো গোলাপি বেগুনি রঙের, আমাদের না হলে লাল আর কি, কিন্তু সবার তো এরকম না, ওটাই আর কি বলছে, হ্যাঁ। এবার দেখো শ্বাসনালীর সমস্যা লক্ষণ প্রতিকার, এইটাও গুরুত্বপূর্ণ সৃজনশীল। উপরেরটা না, মানে নিচেরটা সাইনোসাইটিস, তবে উপরেরটা এমসিকিউর জন্য পড়বা। এই যে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ পাইছো, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ মনে রাখবা। ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ কতটুকু হবে, যে আমাদের যে ল্যারিংস আছে না, ল্যারিংস পর্যন্ত উপরের দিকে সবটাতে যদি ইনফেকশন হয় তাহলে এটা ঊর্ধ্ব শ্বাসনালী হবে। এখন ল্যারিংস এর উপরের দিকে কিন্তু কানেকশন আছে, হ্যাঁ। আমাদের ধরো শুধু নাকই না, আমাদের কানও কিন্তু এর মধ্যে পড়ে,
কারণ এটার সাথে তার একটা কানেকশন আছে তো। তাহলে এই ল্যারিংসের পর থেকে উপরের দিকে মুখমণ্ডলের গোটা এরিয়াতে যদি কোনো ইনফেকশন হয়, এটা ঊর্ধ্বশ্বাসনালীর সংক্রমণ হবে। সাইনাস হলে বুঝবো কিভাবে স্যার? সাইনাস হলে বোঝা যাবে যে আমাদের তো এখন আমরা আলোচনা করবো সাইনাস মানে উপরে আছে। হ্যাঁ ওখানে। আচ্ছা, তাহলে দেখো এই ঊর্ধ্বশ্বাসনালীর মধ্যে কে 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 আছে দেখো, এই যে ঠান্ডা লাগা, টনসিলাইটিস। আইটিস মানে হচ্ছে ইনফেকশন বা প্রদাহ। হ্যাঁ, আইটিস মানে ইনফেকশন বা প্রদাহ। এটাকে ইংরেজিতে অবশ্যই ইনফ্ল্যামেটরি বলা হয়, এটাও লেখা আছে আরেক জায়গায়। হ্যাঁ, তাহলে সাইনোসাইটিস, এরপরে আছে সাইনোসাইটিস। দেখো মানে সাইনাসের সংক্রমণ, বিস্তারিত পরে আছে। সাইনাস বলতে বোঝায় কি জানো, হাড় দিয়ে ঘেরা কোনো ফাঁকা জায়গায় মূলত আসলে সাইনাস হয়। যদি অন্য জায়গায় তো আমরা সাইনাস বলি, তবে হাড় দিয়ে ঘেরা ফাঁকা জায়গা এটাকে বলা হয় সাইনাস। হ্যাঁ, হাড় দিয়ে ঘেরা কোনো ফাঁকা জায়গা এটা হলো সাইনাস। আমরা যেমন ধরো অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বলি, এটা কিন্তু সাইনাস বলি না, এটা হলো মাংস পেশি দিয়ে ঘেরা। তো সাধারণত হাড় দিয়ে ঘেরা অংশ বলে ফাঁকা জায়গা হলে এটাকে সাইনাস বলা হয়। তো এখন আমাদের সাইনাস কিন্তু হচ্ছে 4 জোড়া থাকে। তো এর মধ্যে একটা এই যে এইখানে থাকে, একবারে এইখানে, এটাকে বলা হয় ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টে থাকে মানে কপালে থাকে, তাই এখানে একটা থাকে। তাহলে এই 1 জোড়া থাকে। এছাড়াও আমাদের হচ্ছে চোখের ঠিক উপরের দিকে এখানে একটা থাকে, আবার এই চোখের উপরের দিকে এখানে একটা থাকে। এখানে বলছে যে একবারে চোখের উপরে থাকে তা না, মানে একটু ভিতরের দিকে, একটু ভিতরের দিকে, মানে তার মানে চোখে আছে এটা না, ভিতরের দিকে। হ্যাঁ, আবার এই নিচের দিকেও তাই। এখানে বলতে এখানে তো না, মানে ভিতরের দিকে, এখানে এই বরাবর ভিতরের দিকে, ওখানে হাড় দিয়ে ঘেরা ফাঁকা জায়গা থাকে। আর একটা থাকে এইখানে, এটাও কিন্তু ভিতরের দিকে থাকে। তো এই ভিতরের দিকে ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটা আসলে কাজ কি, মানে এই সাইনাসগুলোর কাজ কি, কেন এগুলো আছে বলা হচ্ছে? এগুলো থাকার মেইন কারণ হচ্ছে, আমরা ধরো চলে গেলাম, ধরো ট্যুরে হচ্ছে নরসিংদী না যেয়ে আমরা ধরো সিকিম চলে গেলাম। আচ্ছা, হ্যাঁ, যে আমার কিন্তু ঘুরতে পছন্দ। তোমরা যদি নিয়ত রাখো যে তোমরা হচ্ছে অ্যাডমিশনে কোথাও ভর্তি হওয়ার পর তোমরা যদি আমাকে বলো যে স্যার হলো সিকিমে নিয়ে যান, আমি নিয়ে যাবো। আমার ঘুরতে পছন্দ। হ্যাঁ, কারণ সিকিমে কিন্তু বেশি খরচ না। সিকিমে তোমার 5,000 টাকা খরচ করলে সিকিম ঘুরে আসতে পারো। ভিসা দিবে না স্যার? না, ভিসা তোমরা যাইতে যাইতে ভিসা দিয়ে দিবে। আর ভিসা পাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের সরকার মানে ইতিমধ্যে ভারতকে আর কি পূজা করতে শুরু করে দিচ্ছে। তাদের খুব শীঘ্রই দিয়ে দেবে। ইংলিশের মতো তো করা করে দিচ্ছে না, মানে ইতিমধ্যে পূজা শুরু করছে, পূজাটা একটু বেশি হলেই দিয়ে দেবে। সামনে তো দুর্গা পুজো স্যার, এই ট্রান্সফার দিলে ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা ইয়ে না, কারণ হচ্ছে যে সত্যি বলতে যে এটা হচ্ছে যে মানে গরিব দেশ এবং হচ্ছে যারা শক্তিহীন দেশ, তারা আসলে দেশের পূজা করা ছাড়া যেন বাঁচতে পারে না। উপায় নাই এরকম মনে করে। যেমন ইরান, ধরো ইরান কিন্তু তা করেনি, ও কিন্তু তারা আন্দোলন, কিন্তু এই জন্য কিন্তু জনগণ জীবন দিতে বেশি প্রস্তুত। বাংলাদেশের জনগণ কিন্তু এটা চাইবে না যে কোন দেশের আধিপত্য মেনে নিতে চাইবে। বাংলাদেশের জনগণ চাইবে না, জীবন দিবে তাও চাইবে না। হ্যাঁ, কিন্তু সরকার কেন যেন চায় এটাই কারণ। কি যে প্রথম সমস্যাটা কোথায় হলো দেখো, এটা হলো যে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী সে কি করলো, সে হচ্ছে যে এখন যদি এটাতে ইউটিউবে দিয়ে যদি পররাষ্ট্রমন্ত্রী এটা যদি শুনে আর কি, আমার কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো দেশের জন্যই বলছি, দেশের জন্য জীবন দেওয়া তো একটা ইয়ে হচ্ছে। হ্যাঁ, শহীদ হয়ে যাবো। তো উনি হচ্ছে মানে কি করলেন যে ধরো যুদ্ধ হচ্ছে ইরানের সাথে, আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, তাই না? এই যুদ্ধের মাঝখানে চুপ থাকলেই হয়, মানে কারো পক্ষে যাবো না এটা বললেই হয়। দেশের অধিকাংশ জনগণ কিন্তু মানে বেশিরভাগ জনগণ তো সাহসীদেরকেই বেশি সাপোর্ট করে, তাই না? সাহসীদেরকে বেশি সাপোর্ট করে না। যখন ধরো যে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়, ওদের সাপোর্টটা বেশি কেন? ভালো খেলে, তাই না? ভালো খেললে তো তার সাপোর্টটা বেশি হয়। তো এখন বাংলাদেশের জনগণ যে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থন করে, তো এটা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই। তুমি অন্য দেশে কেন করলা? কিন্তু ইরানে সাপোর্ট করলে তখন দোষ। ইরান সাহসী বলে তো বেশি মানুষ ওদেরকে সাপোর্ট করছে, তাই না? আর ওরা তো অপরাধ করেনি। ইরান বলছে আমাদের মানে পূর্বের ইতিহাস থেকে এরকম ঘটনা নাই যে আমরা কোনো দেশকে আক্রমণ করছি, আগে আক্রমণ করছি। মানে একসময় ইরান তো বিশ্বের 1 নম্বর শক্তিশালী ছিল, সুপার পাওয়ার। পারস্য যখন নাম ছিল তখনও কোনো মানে দুর্বল দেশকে আক্রমণ করেনি, তাই বলছে। তাহলে আমাদের উপরে কেন আক্রমণ করা হলো, তাই না? তো
যুদ্ধ দুর্বল দেশ না তো, আমেরিকার সাথে যুদ্ধ করেছে স্যার। এখন তার দুর্বল না। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এই যুদ্ধে আমাদের পড়াশোনাতে কি বলছে যে ইরানের যেখানে যখন হলো ইরানের 250 জন না কতজন শিশু মারা গেল, না ছোট ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চা মারা গেল। হ্যাঁ, তো ওটার প্রতি সহানুভূতি দেখাতে পারতো। তারপরে তিনি হলো বক্তব্য দিছে আমেরিকার পক্ষে। হ্যাঁ, তো আমেরিকার ঘাঁটিতে হামলা চালাইছে, এটা নিন্দা জানাইছে। ওই যে সৌদি আরবে আমেরিকার ঘাঁটিতে হামলা চালাইছে, নিন্দা। ইরান এটা শুনে খেপে গেছে, খেপে যাওয়া স্বাভাবিক। ইরান তখন হরমুজ প্রণালী বন্ধ করে দিতে, যে তোমাদের রাত দেবো না, তোমরা আমাদের সহানুভূতি দেখালে না। হ্যাঁ, তো এখন মনে করো যে বলছে যে যুদ্ধের সময় ঠিক হয়ে যাবে, কিন্তু বাংলাদেশে এই কথা আমরা কোনোদিন বলবো না। আফসোস করে দেখছি যে আমাদের ছোট ছোট শিশুরা মারা গেল, তুমি ওটার কিছু বলছো না। আর পাল্টা হামলা করেছি আমেরিকার ঘাঁটিতে, ওইটাই তুমি এগুলো ইয়ে করতেছো, মানে ওইটার জন্য তুমি তাহলে এটা তাহলে চুপ থাকা উচিত ছিল। এখন বলেন সায়েন্সটা বলেন। হ্যাঁ, তাহলে দেখো এই যে সাইনাস গুলো আছে না, এখন এটা হলো কেন আছে? যে যখন আমরা বাতাস থেকে অক্সিজেনটা নিই, আমরা তো যদি সিকিমে যাই, তাহলে সিকিমে তো শীতকালে -8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকে। তো ওটারও নিয়ম রাখো, ওটা যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো 5,000 টাকা লাগবে, 5,000 টাকা জল করে আর ভিসা তো ওই যে বললাম তোমাদের চান্স পেতে বলে ভিসা হয়ে যাবে, ততদিনই হয়ে যাবে। ওটার থেকে তো এতদিন বললাম, তাই না, কিভাবে যাওয়া যাবে। তো ঠান্ডা আবহাওয়া তুমি যখন নিবা না, ঠান্ডা -8 দিচ্ছ না, তো যখন তুমি নিবা তখন ডাইরেক্ট যদি ফুসফুসে অবস্থা খারাপ, ফুসফুসে তো বরফ ঢুকে যাবে, বরফ ঢুকে যাবে না, ফুসফুসে বরফ ঢুকে যাবে। তো এই সাইনাসগুলোর কাজ হলো নাক দিয়ে নেওয়ার সাথে যদি ও ফিল করে যে এটা খুবই ঠান্ডা, ও আগে এইসব থেকে ঘুরপাক খাওয়াবে, আগে গরম করবে। হ্যাঁ, গরম হলে তখন পাঠাবে। আর যদি গরম হয় তাহলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা যেটা সাইনাসের জন্য, ওই অবস্থা নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে পাঠাবে। তো এইসব করতে যে অনেক সময় সাইনাস ঝামেলায় পড়ে। কি ঝামেলায় পড়ে? যদিও ওই -8 ডিগ্রি তাপমাত্রাতে ওখানে কোনো ঝামেলা পড়বে না। কেন ঝামেলায় পড়বে না? কারণ হচ্ছে ঝামেলায় কেন পড়বে না? ওখানে কোনো জীবাণুই থাকে না। মানে -8 ডিগ্রি তাপমাত্রা সকল জীবাণু মারা যায়। ওই জন্য ওখানে কিন্তু ঠান্ডা লাগলে তোমার জ্বর বা সর্দি কিচ্ছু হবে না। বরফের মধ্যে তুমি খেলে বেড়াবে, তোমার কোনো ইয়েই হবে না, কারণ জীবাণু তো ঢুকবে না। জীবাণু তো সব মরা, মানে ওখানে কোনো জীবাণু টিকে থাকে না। ওই জন্য তুমি ওখানে যতই মানে যাই করো, মানে প্রচন্ড ঠান্ডা যদি খালি গায়ে ঘুরে বেড়াও, তাও তোমার জ্বর সর্দি বেশি হবে। বড় খাইলে বরফ খাইলে বেশি হবে। জীবাণু তো আমাদের ঝামেলা করে না, জীবাণু আমাদের ঝামেলা করে। যদিও তোমার হচ্ছে যে তুমি খালি গায়ে করলে সমস্যা হবে, কারণ রক্তগুলা বরফ হয়ে যাবে। ওখানে একটা বিশেষ পোশাক ভাড়া পাওয়া যায়, ওই পোশাক পরে ঘুরে বেড়াতে হবে। ওই পোশাক -14 ডিগ্রি পর্যন্ত তোমাকে সেভ দিবে, আর -8 ডিগ্রি কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? এখন হচ্ছে তাহলে বেশি গরম হলেও এটা তোমার ঘুরপাক খেয়ে স্বাভাবিক করে দিল, ভিতরে আসলো। কিন্তু আমাদের এই অঞ্চলে এখানে তো জীবাণু আছে, এটা তো মরা না, এটা তো -8 না, তাই না? -5 সব জীবাণু মরে দেয়। তো এখন এখানে কি হয় যে মানে যখন এসির বাতাস খাচ্ছ, এসির ঠান্ডাটা ঢুকছে, সাইনাসে ঘুরপাক খাচ্ছে, এখানে প্রচুর জীবাণু আছে, জীবাণু ঢুকে যাচ্ছে, জীবাণুর সাথে অনেক সময় লড়াই করতে পারছে না শ্বেতকণিকা। বুঝছো? বেশি ঠান্ডাতেও আবার শ্বেতকণিকা একটু দুর্বল হয়ে থাকে, ও সঠিকভাবে কাজ করতে পারে না, ও নিউক্লিয়াস ঠিকভাবে কাজ করতে পারে না। তখন কি হলো? ওই যে জীবাণু ওগুলো ঢুকে গেল ভিতরে, জীবাণু ঢুকে ওই যে সাইনাসের ভিতরে ঝিল্লি আছে, ওই ঝিল্লিতে কোষ আছে, ওই কোষের রিসেপ্টর সাইট মিলে যায়, ওখানে ঢুকে এবার ওই মিউকাসগুলো খাইতে শুরু করে। মিউকাস আবার ওই ঝিল্লিতে কিছু মিউকাস থাকে, ওই মিউকাস খেলে মিউকাসগুলো গল গল করে বের হয়ে আসে, তখন মিউকাস জমে যায়, তখন তোমার ব্যথা হবে। তখন তো অস্বাভাবিক হয়ে গেল, আমার রক্তনালীগুলা নষ্ট হয়ে যায়, তখন তোমার প্রচন্ড ব্যথা সৃষ্টি হয়, মাথা থেকে হ্যাঁ মাথা ব্যথা হয়। এখন একটা মাথা ব্যথা হলো সাইনাসের জন্য হয়, এটা কপাল টপাল হলে। আর অন্য সাইডে হলো অন্য কারণ, রক্ত চলাচলে বিঘ্ন ঘটার জন্য হতে পারে। কর্টিসল হরমোন, যেমন তুমি খুব কষ্ট পাইছো, টেনশনে আছো, তখনও তোমার মাথা ব্যথা করতে পারে। মানে মাথা ব্যথাতে সব মাইগ্রেনের ব্যথাটা স্যার হুট হাঁটবে। হ্যাঁ, মাইগ্রেনের ব্যথাটা ওটা এবার রক্ত জালক গত সমস্যা, ওটা সাইনাসাইটিসের জন্য না, মাইগ্রেন। সাইনাসাইটিসের ব্যথাগুলো এইসব জায়গাতে হবে, হ্যাঁ, বা চোখের কাছে এইসব জায়গাতে হবে। এইসব জায়গাতে যদি জীবাণু তোমার ইয়ে করে, তো এখন সাইনাসাইটিসের
সিস্টেম আছে যে এটা তোমার অ্যাকুইট হয়, তরুণ হয় 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। আর যদি 4 সপ্তাহের মধ্যে ভালো না হয় ওইটাকে বলা হয় ক্রনিক, মানে জটিল। তো জটিল হলে তখন ওটা তো ভালো হবে না, তখন ওটা অপারেশন করতে হয়। অপারেশন করার সিস্টেমটা খুবই অদ্ভুত। অপারেশন করে কিভাবে জানো, যে তোমার নাকের মধ্যে চাষে তুলবে, চাষে তোমার এত পর্যন্ত চাষে তুলে ফেলবে, তুলে এই নাকের যে এটা আছে এটা নিয়ে কপালের সাথে লাগাই দেবে, টেপ দিয়ে। তখন এখানে গোটা ফাঁকা জায়গা দেখা যাবে, এমন ওই ফাঁকা জায়গায় কাঠি কুঠি ঢোকায় তোমার ছায়া তুলে বেরোবে। তারপরে যে কপালে নাক তুলে রাখছিল না, আবার বসাই দেবে। বাংলাদেশে এগুলো হয়? হ্যাঁ বাংলাদেশে হয়। বাংলাদেশে করে রাজশাহী হ্যাঁ রাজশাহী দিয়ে হয়। তখন তোমার এটা আবার বসাই দিল। এখন তোমার এইটা বসে রাখলে খুব একটা বুঝতে পারা যাবে না। হ্যাঁ? এটা তো অপারেশন হয়ে গেলে তার ওইভাবে ছাড়ে দেবে না, তাহলে তো তোমার নাক এখানে তাহলে তো মানুষ ভূত টুট বলবে, তাই না? ওইভাবে তো রেখে দেবে না, আবার বসাই দিবে। বসাই দিলে তখন এখন তো তোমার এক ধরনের বায়োলজিক্যাল গাম পাওয়া যায়, ওটাতে সেলাই করে না, ওই গাম দিয়ে বসাই দিলে লাগে যায়। সুপার গুলো না দেয়, সুপার গুলো হবে না। হ্যাঁ, তো এইভাবে লাগাই দিলে হয়ে গেল। এটা হলো সাইটোসাইটিক অপারেশনের। স্যার ওটা দেখলে সমস্যা হয় পরবর্তীতে চুলকায় গেলে। হ্যাঁ একটু চুলকায়, যাদের বিশেষ করে যাদের অ্যালার্জিক সমস্যা তাদের বেশি সমস্যা হয়, যাদের অ্যালার্জিক সমস্যা না তাদের সমস্যা হয়, বুঝছো? তাহলে এটা হলো সাইনোসাইটিস। হ্যাঁ, তাহলে দেখো আমরা সাইনোসাইটিস আলোচনা করতে যাই, সিকিউ পর্যন্ত ঘুরে আসলাম। আরে গেছে, হ্যাঁ সিকিউ পর্যন্ত ঘুরে আসছি। আচ্ছা, তারপরে দেখো যে অটাইটিস, লেরিনজাইটিস, ওই যে লেরিনজ বা স্বরযন্ত্রে ইনফেকশন। অটাইটিস মিডিয়া মানে কানের মধ্যকর্ণে সমস্যা হলে, হ্যাঁ মধ্যকর্ণে সমস্যা হলে এখানে আমরা বিস্তারিত দেখবো। এবার নিম্ন শ্বাসনালী সংক্রমণের ক্ষেত্রে তার মানে কি, ল্যারিংসের নিচে যা হবে, ল্যারিংসের নিচে যা যা ঘটবে সেটা হলো নিম্ন শ্বাসনালী সংক্রমণ। যেমন হচ্ছে এখানে হয় হলো ব্রঙ্কাইটিস, ওই যে ল্যারিংসের নিচে তো ব্রঙ্কাইটিস, তাই না? ব্রঙ্কাইটিস মানে কি, ব্রঙ্কাস, আর আইটিস মানে ইনফেকশন, এইভাবে ব্রঙ্কাইটিস শ্বাসনালী সংক্রমণ। নিউমোনিয়া, নিউমো মানে কিন্তু ফুসফুস, নিউমো মানে কি ফুসফুস। আর যক্ষা বা টিউবারকুলোসিস, যক্ষা মানে কি জানো, রাস ক্ষয়। যক্ষার বাংলা অর্থ রাস ক্ষয়। রাস ক্ষয় মানে কি, কারো যক্ষা হলে সে খুবই শুকায় যায়, তখন এটাকে বলে বড় রকমের ক্ষয় হয়ে যাওয়া শরীর, হ্যাঁ এটাকে বলে রাস ক্ষয়। তারপরে নিম্ন শ্বাসনালী যত সংক্রমণ নেই। আচ্ছা, এগুলো এমসিকিউর জন্য, কোনটি ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ আর কোনটি হলো নিম্ন শ্বাসনালী সংক্রমণ, এমসিকিউ। এখান থেকে শুনেছি সাইনোসাইটিসের, শুধু সাইনোসাইটিস, 4টা সাইনোসাইটিসের নাম, এটা বরিশাল বোর্ড 22 সালে গয়ের জন্য আসছে। মানে 4টা তুমি সাইনোসাইটিসের নাম লিখবা তাহলেই হয়ে গেল, বুঝছো? এই 4টা মনে রাখার একটা ছন্দ বানিয়েছিলাম, সেটা হলো ফ্রান্সের মাঝি স্পেনে এলো। ফ্রান্সের মাঝি স্পেনে এলো, এটা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে হবে। ফ্রান্সের মাঝি স্পেনে এলো। পাশাপাশি দেশ, স্পেন আসতেই পারে। ফ্রান্সের মাঝি স্পেনে এলো, এখন সবগুলার প্রথম অক্ষরে মিলবে। এই যে ফ্রান্স হলো ফ্রন্টাল, তাই না? মাঝি ম্যাক্সিলারি, তারপর হলো আরেকটা স্পেনে, আর এলো হলো অ্যাকোয়ার্ড। ভুলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ ফ্রান্সের মাঝি স্পেনে হলো, ভুলে গেলে এটা মনে রাখতে হবে। তাহলে ম্যাক্সিলারি মানে কি, আমাদের কি এই উপরে অংশ ম্যাক্সিলারি বলে, তাহলে এখানে থাকলে এর নাম হলো ম্যাক্সিলারি হয়। আর যখন ফ্রন্টাল মানে কপালের এখানে। আর দেখো অ্যাকময়েড নাম কেন হয়েছে, অ্যাকময়েড তো এই যে দুই চোখের মাঝখানে, এখানে কিন্তু ছবিতে দেখো, ছবিতে দেখতে পাবো, হ্যাঁ চোখের একটু হ্যাঁ, একটা হলো একটু উপরে, একটা হলো একটু নিচে। তো এর নাম অ্যাকময়েড হয়েছে কেন? অ্যাকময়েড কথাটা আসছে গ্রিক শব্দ অ্যাকমোস থেকে। অ্যাকমোস মানে ছাকনি বা চালনী, হ্যাঁ ছাকনি বা চালনী, হ্যাঁ ছাকনি বা চালনী। মানে এই হাড়গুলা, এখানে যে সাইনাস আছে, সাইনাসের ভিতরটা খুবই সূক্ষ্ম ছিদ্রের মতো, এই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ, আর তারপরে স্পেনের নামকরণ কেন হয়েছে? স্পেন মানে পেরেকের মতো দেখতে। এই এখানে যে সাইনাসটা আছে দেখতে এত ছোট, লম্বা পেরেকের মতো। স্পেন কি, হ্যাঁ স্পেন হলো পেরেকের মতো দেখতে। এই সাইনাসটা অনেক ছোট হয়, লম্বা হয় এবং দেখতে পেরেকের মতো, এজন্য এরকম নাম হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই 4টা মুখস্থ করার কোনো কঠিন কাজ না, কোথায় আছে বর্ণনা সহ
এরপরে দেখো যে সাইনোসাইটিস কাকে বলে, এটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে ক্ষয়ের জন্য আসছে, আবার কয়ের জন্য আসছে অনেক করে। ময়মনসিংহ বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য, সিলেট বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য, কুমিল্লা বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য, যশোর বোর্ড 22 সাল ক্ষয়ের জন্য, মানে কতবার আসছে, মানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখতে হবে, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনও অনেকবার আসছে যে সাইনোসাইটিস কোন জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তিনটা দ্বারাই হয়, ভাইরাস দ্বারা হয়, ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু বহুপদী হিসেবে পরীক্ষা আসছে অনেকবার, বহুপদী হিসেবে। তিনটা যে হ্যাঁ এক দুই তিন। তাহলে দেখো যে হ্যাঁ, তাহলে এই যে আপনার মনে সাইনাসের পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় বা ইনফেকশন হয় তাই হলো সাইনাসাইটিস, এটা তো বুঝতে পারবা। এরপরের পৃষ্ঠা, এখানে তো এরপরের পৃষ্ঠা দেখো। এবার স্থায়িত্বের উপর ভিত্তি করে সাইনাসাইটিস দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাকুইট, ক্রনিক। অ্যাকুইট তো এটা মনে রাখতে হবে 4 থেকে 8 সপ্তাহ, ক্রনিক হলো 8 সপ্তাহের বেশি যদি হয়ে যায় বা 2 মাসে বেশি হয়। তাহলে রোগের কারণ যদিও পরীক্ষায় হচ্ছে এমসিকিউ হিসেবে আসে, রোগের কারণ যদি এমসিকিউ হিসেবে আসে তবে এই কারণগুলো মনে রাখতে হবে, সৃজনশীলের জন্য মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো এখানে না বোঝার যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করি। হ্যাঁ, যে রোগের কারণের মধ্যে যেমন হচ্ছে 5 নম্বর পয়েন্টে, না 2 নম্বরে একটা আছে পলিপ। কি পলিপ আছে না? পলিপের বাংলা অর্থ কি জানো? অস্বাভাবিক বৃদ্ধি বা গুটি, মাংসের অস্বাভাবিক বৃদ্ধি। পলিপ মানে মাংসের, হ্যাঁ পলিপ বলে মাংসের অস্বাভাবিক বৃদ্ধি, অস্বাভাবিক বৃদ্ধি, মাংসের অস্বাভাবিক বৃদ্ধি, এটি হলো পলিপ। নাকের ভিতরের মাংসের অস্বাভাবিক বৃদ্ধি হওয়া, এটা খুবই যন্ত্রণাদায়ক। হ্যাঁ খুবই যন্ত্রণাদায়ক, এবং বিরক্তকর জিনিস। হ্যাঁ এটা অপারেশন করাটা খুবই কষ্টদায়ক আর কি, অপারেশন করাটা খুবই কষ্টদায়ক। এখন আবার অ্যাসিড দিয়ে নামা যায়। অ্যাসিড দিয়ে নামা যায় না? আচ্ছা, আর তুমি হোমিওপ্যাথি খেলে কোনো অ্যাসিড ট্যাসিড কিছু দিয়ে নামাতে হবে না, তুমি একটা ওষুধ খাবা, এমনি ওটা ভ্যানিশ হয়ে যাবে। একদিক দিয়ে ভালো আছে। একদিক দিয়ে ভালো আছে, হ্যাঁ অপারেশন ছাড়াই তোমার অপারেশন করে দেবে। গলা কাটা হচ্ছে, তুমি ওষুধ খাবা, গলা কাটা বলে দেবে। মেলা কিছু স্যার মেলা ভালোই হয়ে যায়।